অনেক বড় তথ্য নিয়ে এসেছি। তোমাদের মনে এতদিন ধরে অনেক প্রশ্ন ছিল না যে এত বড় হসপিটাল, নাম করা হসপিটাল, 9ই আগস্ট তিলোত্তমার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাক্ষী কি কেউ নেই? কেউ কি চোখে দেখেনি? এত ডক্টর, এত স্টাফ, এত নার্স, এত কর্মচারী, এত মানুষ থাকতে কেউ কি দেখেনি যে আজকে তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটেছে? কেউ কি দেখেনি? কেউ কি তার সাক্ষী নেই? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আছে। তার পুরো ঘটনা যিনি দেখেছেন, আজকে তিনি মুখ খুলেছেন। উনি একজন ডক্টর। হ্যাঁ বন্ধুরা, ওনার পুরো ভয়েস তোমাদের সাথে শেয়ার করব যে উনি কি বলেছেন, সমস্তটা তোমরা শোনো। শুধু তাই নয়, আজকে বলে না চোর চুরি করতে গেলে কিছু না কিছু ক্লু সে রেখে যায়। আজকে এই একের পর এক যে সত্যগুলো আমাদের সামনে আসছে, তাতে এই শয়তানি বলবো, একে কোনো ডাক্তারের উপাধি দেওয়া যায় না। এই শয়তান সন্দীপ ঘোষ যে কত বড় ক্রিমিনাল, এবং এরকম তিলোত্তমার সাথে যেটা করেছে সেটা যে আগেও হয়ে গেছে। একজন নিরীহ মা সেও মুখ খুলেছে। শুধু তাই নয়, আজকে এই সন্দীপ ঘোষ যে কথাগুলো সে এই বিভিন্ন চ্যানেলে বলো, বিভিন্ন মানে সিবিআইয়ের কাছে বলো, সে যেই কথাগুলো বলেছে সেগুলো যে টোটালি মিথ্যে কথা, সেটা তার গাড়ির ড্রাইভার পর্যন্ত বলেছে। আজকে অনেক সত্যতা তোমাদের তুলে ধরবো। শুধু তাই নয়, এই যে তিলোত্তমার মৃত্যুতে একজন জুনিয়র ডক্টরের খোঁজও পাওয়া গেছে যে এই কাণ্ডের সাথে যুক্ত। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটা পুরো দেখো, অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো একের পর এক মানে সবাই মুখ খোলা শুরু করেছে। হ্যাঁ, সবাই মুখ খোলা শুরু করেছে। এভিডেন্স যতই তুমি লোপাট করে দাও না কেন, মানুষ মুখ খুলেছে। কারণ কেউ দেখবে না, কেউ সেদিনকে মানে সবাই সে সময় ফাঁকা থাকবে বা সবাই যে যার কাজে ব্যস্ত থাকবে, সেটা তো হয় না। একজন ডক্টর দেখেছে, আরজি কর হসপিটালে একজন লেডি ডক্টর দেখেছে সেদিনকের পুরো ঘটনা। হ্যাঁ বন্ধুরা, চলো ওনার পুরো বক্তব্যটা তোমরা আগে শুনে নাও। সেই দিন খবর পাওয়ার পর থেকে, একটার পর থেকেই আমি নিজে আরজি করে ছিলাম, এবং সেখানে গিয়ে দেখলাম, যখন শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে, অবধারিতভাবে একজন মা হিসেবে, একজন মহিলা হিসেবে, একজন ডাক্তার হিসেবে, একজন পশ্চিমবঙ্গে পড়াশোনা করা সরকারি মেডিকেল কলেজে নাইট ডিউটি দেওয়া ডাক্তার হিসেবে আমি বিচলিত হয়ে গেছিলাম। এবং আমি গিয়েছিলাম ছুটে আরজি করে। সেখানে দেখলাম নির্যাতিতার মা বাবাকে অন্য একটা ঘরে বসিয়ে রাখা হয়েছে, তার দেহ পড়ে আছে সেমিনার রুমে, এবং সেখানে অজস্র অগণিত মানুষ, তার মধ্যে তৃণমূলের শাসক দলের, আমি তৃণমূল না বলে বলবো শাসক দলের এমএলএ, শাসক দলের কাউন্সিলর, পুলিশের কমিশনার বিনীত গোয়েল, সেখানে কে নেই? ডিসি নর্থ, ডিসি সাউথ, বড় বড় পুলিশ কর্তারা। ঘটনা ঘটেছে ভোর রাত্রে 3টে-4টের সময়। আমি পৌঁছেছি সেখানে 12টা-1টা থেকে ছিলাম। রাত্রিবেলা যতক্ষণ না বডি ছো মেরে বিনীত গোয়েলের পুলিশ নিয়ে টালা থানার থেকে জোর করে সব দাহ করে দিল, ততক্ষণ সেখানে উপস্থিত ছিলাম। আমার নিজের চাক্ষুষ যা দেখেছি সেগুলো আমি আপনাদের একটু একটু করে বলবো, আপনারা শুনুন। সত্যিকারের ঘটনা হলো যে সে মেয়েটি নাইট ডিউটি দিয়েছে, তার কর্মস্থল, সে এমডি করছিল, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তার 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটির পরে খাওয়া দাওয়া করে সে সামান্য একটু বিশ্রাম নিচ্ছিল, এবং সেই সেমিনার হল, বড় হল, আমাদের এই যে প্রোগ্রাম হচ্ছে এই রকম সাইজের হল, এত বড় একটা সেমিনার হলে একটা কোনায় একটা নীল রঙের শীট পাতা, একটা ম্যাট্রেসের ওপরে ধর্ষিতার শরীর ছিন্ন বিচ্ছিন্ন, মুখ ভর্তি আঁচড়ের দাগ, কামড়ের খামচির দাগ, আপনার শরীরের জামার উপরের অংশ অর্ধেকটা হাত খোলা, নিম্নাংশ কাপড় পাশে পড়ে রয়েছে। এই অবস্থায় আমি তাকে দেখেছি। অথচ পুলিশের কর্তা তিনি বললেন, বিনীত গোয়েল প্রেস করলে বললেন একটা ঘটনা ঘটেছে, একজনের মৃত্যু হয়েছে। কখনো তিনি বললেন না যে এই শহরের একটি নাম করা সরকারি মেডিকেল কলেজে একটি মেয়ে তার ডিউটি করার সময় রাতের অন্ধকারে এই হাসপাতালের কিছু দুষ্কৃতী, যারা নেতা তৃণমূলের আশ্রিত গুন্ডা, যারা ওখানকার সমাজ বিরোধী, যারা ওই হাসপাতালের গলিতে অলিতে অন্দরে কোনায় কোনায় যারা করে খাচ্ছে, তৃণমূলের নেতারা যেমন করে খায় যার যার এরিয়াতে, সেই করে খাওয়া গুন্ডা দুষ্কৃতীরা
এই মেয়েটির ওপরে যে পাশবিক পৈশাচিক নারকীয় অত্যাচার চালিয়েছিল, সেই অত্যাচার না নিতে পেরে মেয়েটি মারা যায়। এবং মারা যাওয়ার আগে সে যথেষ্ট ভালো স্বাস্থ্যের অধিকারী, সে প্রাণ চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য। তার শরীরের দাগ, ক্ষত, তার হাড় ভাঙা থেকে প্রত্যেকটা জায়গা দেখে বোঝা যাচ্ছিল সে চেষ্টা করেও পারেনি। কারণ দুষ্কৃতীরা একজন ছিল না। আমাদের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বিনীত গোয়েল, মুখ্যমন্ত্রীর যে প্রিন্সিপাল কলেজের নাম নিতেও ঘেন্না করে ডাক্তার ফ্রেটার্নিটির, আমার ফ্রেটার্নিটির লোক, সেই ঘোষবাবু, তিনি কি বললেন? একজন ধরা পড়লেন এবং একজন সিভিক ভলেন্টিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়রা তো সিভিক ভলেন্টিয়ার তৈরি করে, যারা পুলিশ কমিশনারের বাইক নিয়ে ঘোরাফেরা করে, যারা পুলিশের সমস্ত টাকা তোলার কাজগুলো রাস্তায় দাঁড়িয়ে করে, যাদের কোনো পুলিশের কাজ করার কথা নয়, শুধুমাত্র ট্রাফিকে হেল্প করার কথা। তারা শুধু পুলিশের গুন্ডাগর্দি, টাকা পয়সা রোজগারে সাহায্য করে এবং পুলিশকে। তো তোমার শুনলে যে এই যে লেডি ডক্টর, উনি কি বললেন? উনি বললেন যে কিভাবে মেয়েটাকে নৃশংসভাবে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে এই তিলোত্তমা পড়েছিল, তার নিথর দেহটা নিচে পড়েছিল এবং তার বাবা মাকে দেখতে দেওয়া হয়নি, এবং ঘরের মধ্যে কত স্টাফ উনি নিজে সচক্ষে দেখেছে। সেই স্পটে উনি ছিলেন, সেই স্পটে সেই মেয়েটাকে সে কিভাবে পড়ে থাকতে দেখে সেটা কিন্তু উনি নিজে চোখে দেখেছিলেন। এবং এবং এর সাথে যে পুরোপুরি পলিটিক্যাল পার্টির যোগ আছে সেটাও কিন্তু উনি পরিষ্কারভাবে বলে দিল। হ্যাঁ বন্ধুরা, সত্যি কত মর্মান্তিক ঘটনা, কত মর্মান্তিক ঘটনা। শুধু তাই নয়, এবার তোমাদের কাছে আসি যে এরকম ভাবেই একজন তিলোত্তমা আর এক তিলোত্তমার মা আজ মুখ খুলেছে। আজকে উনি বলেছে 2021 সালেও এরকম সন্দীপ ঘোষ, এরকম শয়তান সন্দীপ ঘোষ এরকম একটা কাজ, এরকম একটা নৃশংস কাজের সাথে সে লিপ্ত হয়েছিল, এবং তাতে সেই মায়ের সন্তান প্রোটেস্ট করায়, সেই মায়ের মেয়ে এবং তার সাথে আরো 5-6টা ডক্টর, জুনিয়র ডক্টর তারা পড়ছিল। হ্যাঁ, তখন সেই আরজি করে তারা ডক্টরি পড়ছিল। তারা যখন প্রোটেস্ট করে তখন তাদের পরীক্ষা আটকে দেওয়া হয়। তারা 17 দিন ধরে স্বাস্থ্য কেন্দ্রতে তারা দৌড়াদৌড়ি করেছে। যখন নাকি এই সন্দীপ ঘোষ পুরোপুরিভাবে ফেসে গেছিল, তখন স্বাস্থ্য ভবনে তাকে গা ঢাকা দিতে হয়। তারপরে সে যখন আবার ফিরে আসে তখনই তাদের ওপর টর্চার করা শুরু করে। তারপরে তারা কান্নাকাটি করে বলে যে স্যার আমাদেরকে পাশ করে দিন, আমাদেরকে ঘোষণা করুন যে আমরা ডক্টর হয়ে গেছি। কিন্তু যখন নাকি তার রুমে ঢুকিয়ে যখন মেয়েটাকে দেখিয়ে বলেছে তোরা আমার বাল ছিঁড়তে পারবে না, নিজের চুলটাকে ধরে বলে তোরা আমার বাল ছিঁড়তে পেরেছিস, কতটা জঘন্য, কতটা নরখাদক, নরপিচাস করে এই ধরনের কথা বলে। তারপরেই তাদের কিন্তু সংগ্রাম তারা থেমে থাকেনি। তারা যদি সেই মুহূর্তে 2-3 লাখ টাকা দিত তাহলে হয়তো তাদেরকে পাশ করে দেওয়া হতো। কিন্তু তার এই জানোয়ার, এই শয়তান সন্দীপ ঘোষ বুঝে ফেলেছিল যে তারা নিম্নবর্তী পরিবার থেকে এসেছে, তাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়। তাই তারা তাদেরকে সেই কলেজ থেকেই সেই হসপিটাল থেকেই তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়। তারপরে তারা বারাসাত এবং তারপরে বর্ধমান কলেজে এখন তারা ডক্টর। সত্যি কতটা স্ট্রাগল করে তারা সেখান থেকে বেরিয়ে এসে, না হলে আজকে তিলোত্তমার মতন তাদেরও হয়তো এরকম হালটাই হতো। আজকে হয়তো আর একটা মায়ের কোল হয়তো খালি হয়ে যেত। কিন্তু সেই সময় এরকম এত মানুষের কাছে এই জিনিসটা পৌঁছায়নি, তাই হয়তো এত মানুষের কাছে এত আন্দোলন হয়নি। আমরা কিন্তু যেটা জানি যে শুধুমাত্র সন্দীপ ঘোষ আজকে থেকে নয়, এর আগের থেকে এরকম করেছে, এবং এর আগেও সে বারংবার কিন্তু সে বিভিন্ন চ্যানেলে বলো, বিভিন্ন ওয়াইটিতে বলো, সে কিন্তু প্রচার হয়েছিল, কিন্তু তেমন একটা প্রচার হয়নি বলে আজকে সে এত বাড়তে পেরেছে। এবার বলি সবথেকে বড় কথা, যে আজকে এই সন্দীপ ঘোষের যে ড্রাইভার সে মুখ খুলেছে। সে কি বলছে বন্ধুরা? সে এটাই বলছে যে আজকে সন্দীপ ঘোষ যে কথাগুলো বলেছে, অর্থাৎ সে নাকি সকাল 10টার সময় তাকে ফোন করা হয়েছিল, সে বাথরুমে ছিল, বাথরুম থেকে বেরিয়ে তারপরে সে ফোন করে এবং সমস্ত বিষয়টা জানতে পারে, তারপরে সে হসপিটালে আসে। তার মধ্যে অনেক বড় উনি স্টোরি বানিয়ে দিয়েছিলেন। কিন্তু তার ড্রাইভারের কাছ থেকে যখন সিবিআই তাকে ডেকে পাঠায় এবং তার কাছে যখন নাকি কথাবার্তাগুলো সিবিআইরা শোনে,
তখন পুরোপুরি দুটো কথার সাথে কোনো ম্যাচ হচ্ছে না। সন্দীপ ঘোষের কথার সাথে এই ড্রাইভারের কথার কোনো ম্যাচ হচ্ছে না। যেখানে ড্রাইভার বলেছে যে আমাকে এই 9ই আগস্ট ভোরবেলা সন্দীপ ঘোষ ডেকে পাঠিয়েছে, তারপরে আমি সন্দীপ ঘোষকে কিন্তু নিয়ে যাই। আর এখানে সন্দীপ ঘোষ বলেছে আমি সকাল 10টার সময় জানতে পারি। এখানেই সিবিআই এর অনেক বড় সন্দেহজনক একটা মানে তাদের মাইন্ডে আসছে, অনেক সন্দেহ ওনাদের মাইন্ডে আসছে। তার জন্য কিন্তু এই ড্রাইভারের পুরোপুরি ভয়েসটা তার কিন্তু রেকর্ড করে রেখেছে, যাতে পরবর্তীকালে এই ড্রাইভার তার কথা না ঘোরাতে পারে। কারণ ঠিক যেরকম এই সঞ্জয় রায় প্রথমে পুলিশকে এক কথা বলেছে, তারপরে সিবিআইয়ের কাছে এক কথা এসে বলেছে, ঠিক এরকমই যেন আর কেউ তাদের কথাগুলো চেঞ্জ না করতে পারে। তাই প্রথম দিক থেকে কিন্তু সেই কথাগুলোকে তারা সুন্দর করে রেকর্ড করে রাখছে, যে আজকে আরো সন্দেহের দিকে বাড়িয়ে দিল যে আজকে এই যে সন্দীপ ঘোষ যে কথাগুলো বলেছে সেগুলোর মধ্যে সত্যতা কত এবং ড্রাইভারের কথার মধ্যে সত্যতা কত, এখন কিন্তু সিবিআই সেটাই যাচাই করবে। এবং এটাও তোমাদের জানিয়ে রাখি, এই 9ই আগস্ট এরকম একটা কর্মকাণ্ড ঘটানোর পর ভোর 4টে থেকে 4:30 নাগাদ একজন জুনিয়র ডক্টর সেই বাথরুমে আরজিকর হসপিটালের চেস্ট মেডিসিনের পাশে যে বাথরুম, সেই বাথরুমে কিন্তু স্নান করেছিল, অর্থাৎ রক্ত ধুয়েছিল। হ্যাঁ বন্ধুরা, যখন নাকি সেই ডক্টর এবং স্নান করার পর উনি একটা কিছু খুঁজছিলেন এবং সেই হসপিটালের একজন নার্স যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি খুঁজছেন, তখন কিন্তু সে বলে পিআরবিসি, হ্যাঁ আমি একটা ওষুধ মেডিসিন পিআরবিসি খুঁজছি। তো তখন ওই নার্স, যেই নার্সটা ওই ডক্টরকে দেখেছেন, সেই ডক্টরকে কিন্তু সেই নার্স চেনে না, অর্থাৎ কোনো এই আরজিকরের সাথে তার দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। কিন্তু এই নার্স যখন ওই হসপিটালে একজন চেনাশোনা জুনিয়র ডক্টরকে জিজ্ঞাসা করে যে এই পিআরবিসিটা কে করবে, তখন ওই জুনিয়র ডক্টর বলে যে ইনি করবেন, অর্থাৎ যাকে এই নার্স চেনে না তিনি নাকি করবেন। এবং ওনাকে যখন জিজ্ঞাসা করে যে আপনি এত সকালবেলা স্নান করেছেন কেন, তখন উনি বলেছেন যে আমি রক্ত দুধছিলাম তাই আমি স্নান করেছি। তাহলে এখানে কার রক্ত ধোয়ার কথা বলেছে? আর এখানে এই নার্স সিবিআই কাছে কিন্তু যতটা পারে উনি সাহায্য করছেন, ওনার সাথে যে কথোপকথনগুলো হয়েছে সেগুলো কিন্তু সিবিআইয়ের কাছে উনি তুলে দিয়েছেন। উনি এই কথাটাও বলেছেন কোনো ডক্টর যদি পিআরবিসি করে তাহলে সে 10টা 11টার মধ্যে করবে, 10টা 11টার মধ্যে করলে তাহলে সে স্নান করবে কটায়, 12টা থেকে 1টার মধ্যে। কিন্তু ওই ডক্টর 4টে 4:30 নাগাদ উনি স্নান কেন করবেন? তার আগে কার পিআরবিসি হচ্ছিল? পিআরবিসি যদি হয়েই থাকে তাহলে কেন উনি ওষুধ খুঁজছিলেন? ওষুধ খোঁজার আগে কি পিআরবিসি তাহলে কি করে করা হয়? এই এতগুলো প্রশ্ন কিন্তু আসছে। মানে এখানে কত বড় একটা সার্কেল কাজ করছে, বুঝতে পারছো? যে এবার এই যে পিআরবিসি যেই ডক্টর করে বলেছিল সেই ডক্টরের হদিশ কিন্তু সিবিআই করছে। এবং তোমাদেরকে বলে রাখি যে যার পিআরবিসি হবে সেই পেশেন্টকেও কিন্তু আর পাওয়া যায়নি, বা কার পিআরবিসি হবে সেটাও কিন্তু কেউ যায় না, ওনাকেও কিন্তু খোঁজা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তার মানে সিবিআই এর কত বড় এখন মানে তদন্তটা আর কত বড় বেড়ে গেল সেটা তোমরা বুঝতেই পারছো। এবার তোমাদের বলি যে তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি যে টানা 10 দিন এই সেমিনার রুম বাদেও আরো দুটো রুম, চেস্ট মেডিসিন এবং তার পাশে আর একটা রুম, এই 3টে রুম কিন্তু 3D ম্যাপিং ক্যামেরার দ্বারা কিন্তু মানে ইনভেস্টিগেশন চলছিল। এই 3D ম্যাপিং ক্যামেরা তোমাদের আগেও বলেছি, আবার বলছি, এটা হচ্ছে এমন একটা ক্যামেরা, কোনো জায়গায় যদি রক্তর দাগ বা কোনো জায়গায় যদি তেমন কোনো সন্দেহভাজন বা জুতোর দাগ, জুতোর ছাপ বা মানে হাতের দাগ কোনো কিছু থাকে, সেগুলো কিন্তু এই ক্যামেরাতেই উঠে আসবে। তো এই 3D ম্যাপিং ক্যামেরার দ্বারা বিগত 10 দিন ধরে তারা যেই ইনভেস্টিগেশনগুলো করেছে তার থেকে কিন্তু কিছু পায়ের ছাপ এবং ভিকটিমের পায়ের ছাপ কিন্তু পাওয়া গেছে। এবং তারা এখন আরো ভাবে যাচাই করছে, কারণ অনেক কিছু ডিস্ট্রয়েড করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, বেসিং নতুন বসিয়ে দেওয়া হয়েছে, দেয়ালটাকে ভেঙে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র সেখানে কিছু বালি, কিছু কাকড়, কিছু ইট পাথর ছাড়া কিন্তু আর কোনো প্রুফ আমাদের কাছে নেই। তো সেখান থেকেও তারা আরো যাতে কোনোভাবে কোনো কিছু ক্লু তারা পায়, তার জন্য কিন্তু তারা তাদের ইনভেস্টিগেশনটাকে কিন্তু আরো জোরদার বাড়িয়ে ফেলছে এই 3D ম্যাপিং ক্যামেরার দ্বারা। তো আমরা আশা রাখতেই পাই যে পরবর্তীকালে কিন্তু আমরা এর সুরাহা পাবো। কিন্তু তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, তোমাদের আগের দিনের ভিডিওতেও বলেছি যে এই সিবিআই এই 3-4 দিনের মাথায় তোমাদের কাছে এইটাই জানাতে চলেছে যে এই যে ডিএনএ টেস্ট, এই ডিএনএ টেস্টে শুধুমাত্র সঞ্জয় রায়ের সাথেই কিন্তু এই ভিকটিমের ডিএনএ টেস্ট ম্যাচ হয়েছে, আর কারুর ডিএনএ টেস্ট ম্যাচ হয়নি।
তো এখানে কিন্তু আমরা ধরে নিতে পারি না যে শুধুমাত্র সঞ্জয় রায় দোষী, বাদ বাকি কেউ দোষী নয়। কারণ আমরা কিন্তু যেটা জানি যে তিলোত্তমার বা দিকে বেশি ফ্র্যাকচার হয়েছিল, অর্থাৎ বা দিকে কামড়ের দাগ, বা দিকে নখের আঁচড়, বা দিকেই কিন্তু তার বেশি বেশি যেই শরীরে ফ্র্যাকচার সেগুলো কিন্তু বেশি দেখা গেছিল। তাহলে এর থেকে, এবং যেই ধরনের কামড়ের দাগ ছিল সেটা একজন মানুষের পক্ষে সম্ভব নয়, এটা ইম্পসিবল। এরকম হতে পারে যে কিছু ডাক্তার এসে তাকে প্রথমে তার সাথে অত্যাচার করে গেছে, তারপরে এই সঞ্জয় রায়কে পাঠিয়েছে, সে পুরো মদ্যপ অবস্থায় ছিল, মদ্যপ অবস্থায় সে বুঝতে পারেনি, তারপরে তার বাকি কাজগুলো সে করে গেছে। বা এরকমও হতে পারে ডক্টররা মিলে তাকে প্রথমে পাশবিক অত্যাচার করে তারপরে তাকে খুন করে গেছে, তারপরে সেটা সঞ্জয় রায়কে দিয়ে সেই জিনিসটাকে, যেহেতু সে বললামই সে পুরোপুরি মদ্যপ অবস্থায় ছিল, সে বুঝতে পারেনি, সে বেহুশে কি করেছে না করেছে তার মনে নেই, তারপরে সে তার উপর পুরোপুরি দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে। অনেক কিছু কিন্তু আমাদের সামনে আসছে, কিন্তু আমরা বুঝতে পারছি, কিন্তু আদালতে সেটা তখনই গ্রহণকার্য হবে যখন সেটা প্রুফ পাওয়া যাবে। প্রুফ বিনা কিন্তু আদালত সেটা গ্রহণ করবে না। আমরা সবাই সমস্ত বুঝতে পারলেও কি হবে, আমরা আদালত কিন্তু গ্রহণ করবে না। এটাই তার জন্য কিন্তু সিবিআই তার নিজেদের তদন্ত, তাদের নিজেদের ইনভেস্টিগেশনটা কিন্তু যত পারছে তারা আরো অনেক বড় কঠিন করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক বড় তথ্য আজকে তোমাদের দিয়ে গেলাম যে একজন ডাক্তার নিজে এখন মুখ খুলেছে। আমরা আশা রাখতে পারি যে এরকম আরো হয়তো সামনের দিনে যারা আরো ওই সব জিনিসগুলো দেখেছে তারাও হয়তো মুখ খুলবে, এবং এটাও আশা রাখতে পারি যে সঞ্জয় রায়কে যদি সেরকম শাস্তি দেওয়া হয়, তাহলে সঞ্জয় রায় যদি মুখ খুলে ফেলে আর কারুর দরকার পড়বে না, অনেক বড় বড় মাথা বেরিয়ে চলে আসবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য নমস্কার।